যে কথা বলার জন্য আজকের আমরা উপস্থিত হয়েছি, আমার সঙ্গে রয়েছেন রাজ্য সরকারের কৃষি দপ্তরের যুগ্ম অধিকর্তা প্রশাসন ডক্টর শুভ্র জ্যোতি রায়। আমরা নিশ্চয়ই আজকের আলোচনায় এই বিষয়টা রাখতেই পারি যে গ্রীষ্মকালীন সবজির চাষ। তার আগে তোমার কাছ থেকে জেনে নিতে চাইব, এই যে পুষ্টি গুণের কথা বলা হচ্ছে যে শাক সবজি থেকে আমরা নানা ধরনের যে পুষ্টি বিধান হতে পারে, যে অনুখাদ্যগুলোর ঘাটতি আমাদের মধ্যে রয়েছে, সেইগুলো মনে করো আয়রন, কি ফাইবার, যা কিছু আমরা সবজি থেকে পেতে পারি সেটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তাই সবজি চাষটা এ সময়ে কি করব সেই প্রসঙ্গে আসার আগে একটু যদি বলে দাও এই সবজির পুষ্টিগুলো। অ্যাকচুয়ালি সাধারণভাবে পুষ্টি তো অবশ্যই শাকসবজিতে রয়েছে। আমরা সাধারণত প্রোটিন জাতীয় খাবারের দিকে একটু বেশি নজর দিই, মাছ মাংস বা ওই ধরনের জিনিস, কিন্তু একদম খেতেই ভালোবাসি, কিন্তু শাকসবজিকে অবহেলা করলে চলবে না। দেখা গেছে যে আমাদের দৈনিক পুষ্টির জন্য কিন্তু প্রায় 285 থেকে 300 গ্রাম শাকসবজি খাওয়া প্রয়োজন। এটা কিন্তু কম নয়। এর মধ্যে প্রায় 115 গ্রাম শাক জাতীয় সবজি, যেমন পালং, পুঁই, নোটে, ডাঁটা, লাল শাক, মেথি শাক ইত্যাদি। 85 থেকে 100 গ্রাম মূলো জাতীয় বা মূল জাতীয় সবজি, যেমন মূলো, বিট, গাজর, কন্দ জাতীয় সবজি, যেমন আলু, রাঙা আলু, পেঁয়াজ, কচু ইত্যাদি। আর আরো যে 85 গ্রাম সেটা অন্যান্য সবজি, যেমন বেগুন, পটল, ঝিঙে, ঢেঁড়স, এইগুলো এবার সজনে ডাঁটা, এইগুলো যদি আমরা নেই, আমি কিন্তু সবগুলোই প্রায় গ্রীষ্মকালীন সবজির কথা বললাম। এই সময় যেগুলো আমরা বাজারে পাই বা চাষি ভাইরা মাঠে উৎপাদন করে এখন বাজারজাত করেন, তো এইগুলো থেকে কিন্তু আমরা এই পুষ্টিগুণগুলো পেতে পারি। এগুলো আমাদের দরকার। তা এই যে তুমি বলছো এই গ্রীষ্মকালের কথাই আমরা বলছি, তো গ্রীষ্মকালীন সবজির কথা তুমি বললে, তার বিশেষত্বটা কোথায় আছে একটু বলে দাও। সাধারণভাবে চাষি ভাইরা আপনারা যে চাষগুলো করেন সেটা কিন্তু শীতকাল, বর্ষাকাল এবং গ্রীষ্মকালীন হয়। হ্যাঁ, প্রধানত। তো এর মধ্যে কিন্তু শীতকাল ও বর্ষাকালে কিন্তু বিভিন্ন শাকসবজি চাষের জন্য এমনি বেশ উপযোগী, কারণ বর্ষার যে জোটা থাকে জমিতে সেটা কিন্তু শাকসবজির জন্য উপযোগী যদি তার ড্রেনেজ ব্যবস্থা, তার নিকাশি ব্যবস্থাটা যদি ভালো থাকে। আর শীতকাল হচ্ছে সাধারণভাবে অন্যান্য প্রচুর শীতকালীন সবজির জন্য আদর্শ পরিবেশ। তো বিজ্ঞানসম্মতভাবে চাষ করতে পারলে কিন্তু এখানে উৎপাদনটা বেশি হয়ে থাকে। আর গ্রীষ্মকালীন সময় কিন্তু শাকসবজি চাষ করা একটু কষ্টসাধ্য, কারণ এ সময় অতি তীব্র রোদ থাকে, বৃষ্টি হয়, খরা, শিলাবৃষ্টি, নানা প্রাকৃতিক দুর্যোগ কিন্তু লেগেই থাকে। সেচের জলেরও কিন্তু একটা সমস্যা দেখা যায়। সেজন্য অনেকটা সতর্কতার সাথে এবং এ সময় বিভিন্ন সবজির চাষগুলো খুব ভাবনা চিন্তা করে কিন্তু চাষি ভাই। খুব মজার ব্যাপার তো একটা আছে শুভ্র, যে এই সময়ে যারা এই যে বিপরীত প্রাকৃতিক পরিস্থিতিতে যারা সবজি উৎপাদন করতে পারছেন, তারা বাজারজাত করে ভালো লাভের সম্ভাবনাটাও আছে। কারণ এই সময় কিন্তু বাজারে যেহেতু সবজির যোগানটা একটু কম, চাষি ভাইরা যদি একটু ঠিকঠাক বিজ্ঞানসম্মত চাষ করতে পারেন তাহলে কিন্তু ভালোভাবে লাভ পেতে পারেন। তাহলে তুমি বলো যে তুমি এই সময়ের সবজি বলতে ঠিক কোন কোনগুলোকে বোঝাচ্ছ, যদি একটু বলে গেছো। এই সময় বলতে কিন্তু আমি এখন বলছি আমরা এখন ঘোর গ্রীষ্মে দাঁড়িয়ে আছি, তীব্র গরম চোখ রাঙাচ্ছে। এই সময় বাজারে শাকসবজির কিন্তু একটু ঘাটতিও দেখা যাচ্ছে। তো এই সময় গ্রীষ্মকালীন ফুলকপি, গ্রীষ্মকালীন টমেটো, বরবটি, পটল, শশা, ঝিঙে, করলা, কাঁকরোল, চিচিঙ্গা, পুঁই শাক, মুথি কচু, মানকচু, জল কচু, সজনে, ঢেঁড়স, মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, এগুলো কিন্তু সাধারণভাবে আমরা বাজারেও দেখতে পাই, চাষি ভাই কিন্তু বাজারজাত করেন। তবে যেহেতু গ্রীষ্মকালীন আবহাওয়াটা অনেক দিন থাকে, এই গ্রীষ্মকালীন শাকসবজি বলতে কিন্তু মোটামুটি ফাল্গুন চৈত্র থেকে আমাদের বাজারে আসতে শুরু করে এবং আশ্বিন মাস পর্যন্ত কিন্তু এই চাষটা করা যায়। তবে আগাম চাষ করতে পারলে কিন্তু বাজার মূল্য চাষি ভাইরা একটু বেশি পাবেন। ঠিক, তা তো অবশ্যই। তো আগে যারা করেছেন, তুমি যেটা বলছো যে গ্রীষ্মকাল ঢোকার আগেই যারা হয়তো বীজ তোলা করেছেন বা সেই সঙ্গে সঙ্গে বাজারে সবজি জাত করতে পেরেছেন, সেক্ষেত্রে তারা কিন্তু ভালো মূল্য পেয়েছেন। তবে এখনো যারা একটু সবজি তৈরি করেছেন বা করার দিকে মনোযোগী হচ্ছেন, তারাও কিন্তু এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের যে দাবদাহ গ্রীষ্মের একদম
শুরুর দিকের কথা বললে, কোন কোন সবজি বিশেষভাবে পর্যায়গত নজর দিতে হবে? সাধারণভাবে এই সময়টা বলতে বৈশাখ জ্যৈষ্ঠকে যদি আমি একদম ধরে বেঁধে গ্রীষ্মকাল বলি, অর্থাৎ এই মিড এপ্রিল থেকে মিড মে, মধ্য এপ্রিল থেকে মধ্য মে, অথবা মধ্য মে থেকে মধ্য জুন, অর্থাৎ জুন মাসের মাঝামাঝি পর্যন্ত যদি আমরা ধরি, তাহলে এই সময় ঠিক এখন দাঁড়িয়ে আমরা লাল শাক, ডিমা কলমি, ডাঁটা, পাতা পেঁয়াজ, পাট শাক, বেগুন, মরিচ, আদা, হলুদ, ঢেঁড়স এগুলোর কিন্তু বীজ বোনার সময়। আর এর সঙ্গে গ্রীষ্মকালীন টমেটো চারা কিন্তু আমরা রোপণ করতে পারি, অর্থাৎ এক্ষেত্রে বীজ থেকে চারাটা আগেই তৈরি হয়ে গেছে, সেক্ষেত্রে চারাটা আমরা রোপণ করতে পারি। মিষ্টি কুমড়ো, করলা, ধুধুল, ঝিঙে, চিচিঙ্গা, চাল কুমড়ো, শশার এই ক্ষেত্রে কিন্তু গাছটা একটু বড় হয়ে গেছে, এক্ষেত্রে আমাদের মাচাটা তৈরি করে ফেলতে পারবো, কারণ গাছকে আমরা মাচায় তুলবো। এটা যদি আমরা একদম এই সময় দাঁড়িয়ে বলি, তাহলে কিন্তু এটা আমাদের এখন দরকার। পরে এগুলোর পরিচর্যা ক্রমাগত করে যেতে হবে। তো জমি নির্বাচন বা জমি তৈরি করার ব্যাপারে কি বলবে, মানে খুব গুরুত্বপূর্ণ কি পরামর্শ দেবে? শাকসবজি চাষে কিন্তু প্রধান কাজ হলো জমি নির্বাচন আর জমি তৈরি। তাহলে কিভাবে জমি নির্বাচন, কোন জমিগুলো নির্বাচন করব সেটা জেনে নেওয়া যাক। গুরুত্বপূর্ণ, একদম ঠিক বলেছো রাম ভাই। তো আলো বাতাস চলাচলের সুবিধা আছে, সেচের সুবিধা আছে, এবং অতিবৃষ্টির সময় জমি থেকে জল বের করার সুবিধা আছে। এরকম উর্বর দোআঁশ মাটি কিন্তু সবজি চাষের জন্য ভালো। জল বের করার ব্যবস্থাপনাটা কিন্তু থাকা খুব জরুরি। শাকসবজি কিন্তু অত্যন্ত লাজুক প্রকৃতির ফসল, সেজন্য একটু যত্নের সাথে চাষ করতে হয়। সবজির জমি খুব মিহি এবং ঝুরঝুরে ভাবে তৈরি করতে হয়। জমি সমতল ভাবে তৈরি করবেন, অর্থাৎ মই দিতে হবে, এবং কোনো বড় ঢেলা থাকবে না। বেড দিয়ে শাকসবজি চাষের ব্যবস্থা নিলে সেচ আর পরিচর্যার সুবিধা, অর্থাৎ ছোট ছোট বেড, তার চারদিকে যদি আমি জল দেওয়ার ব্যবস্থাটা করতে পারি, ফলনটাও বেশি হবে। শুভ্র, এখানে তো একটা কথা চাষি ভাইদের নিশ্চয়ই মাথায় রাখতে হবে, যে যেখানে সেচের জলের সুবিধা আছে সেখানেই তো চাষ করা বাঞ্ছনীয়। গ্রীষ্মকালে তো অবশ্যই, কারণ এখানে কিন্তু খালি বর্ষার উপর নির্ভর করলে সবজি চাষটা হবে না। ধান চাষ চলতে পারে, সবজি চাষটা একটু মুশকিল। আর এই সময় কিন্তু আরেকটা জিনিস দেখতে হবে, যে জমি তৈরির সময় পর্যাপ্ত পরিমাণে জৈব আবর্জনা সার কিন্তু দিতে হবে, কারণ সবজি চাষে জৈব সারটার কিন্তু ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। হেক্টর প্রতি 5 থেকে 7 টন জৈব সার দিলে ভালো। এই যে তুমি জৈব সারের কথা বলছো, বিশেষত শাক সবজির ক্ষেত্রে এই সার প্রয়োগটা ঠিক কিভাবে করবে বলুন? এটা কিন্তু আমি এই জন্যই জমি তৈরির সময় এটা বললাম, কারণ জমি তৈরির সময়তেই এই আবর্জনা বা জৈব সারটা দিলে ভালো। জমিতে রসের অভাব থাকলে কিন্তু সেচ দিয়ে জো এনে তারপর চাষটা আমাদের করতে হবে। অনেক সময় সবজি চাষ মাদাতে লাগাতে হয়, যেমন শশা, ঝিঙে, চিংড়ি, কাঁকরোল, মিষ্টি কুমড়া এগুলো। এর জন্য প্যাকেটে চারা তৈরি করে নির্দিষ্ট দূরত্বে মাদা তৈরি করে তারপর চারাটা লাগাতে হবে। চারা লাগানোর পরে গাছগুলো বড় হতে থাকলে এরপর মাচা তৈরি করে দিতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু চারা লাগানোর আগে পরিমাণ মতো সার ও রাসায়নিক সারও অল্প পরিমাণ মতো প্যাকেট প্রতি দেওয়াটা দরকার। এটা খুব সামান্য। শাকসবজির চাষে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো বীজ বপন বা চারা রোপণ। আধুনিক জাতের ফসলের বীজ জমিতে উপযুক্ত জো অবস্থাতেই কিন্তু করব, কারণ সেই জন্য অত্যন্ত গ্রীষ্মকালে যখন তীব্র রোদ, সে সময় কিন্তু বিকেলের দিকে চারা রোয়া বা বপন করাটা ভালো, তাই না? দিনের বেলাটা অ্যাভয়েড করাটা ভালো। কেন কি সেই সময়টা চাষিদের পক্ষে একটু ভালো হয়। একদম, চাষি ভাইরা প্রখর রোদে দুপুর বেলাটা ঘরের ভেতরেই থাকুন। বিকেলের দিকটা যদি করি, তাহলে যে চারা গাছটা আমরা লাগাবো তারও তো একটা সহনশীলতার দরকার আছে। তীব্র রোদে কিন্তু সে নিজেকে স্থির রাখতে পারবে না, নেতিয়ে পড়বে। সব থেকে বড় ব্যাপার হলো যে আমাদেরকে দিয়েও যদি আমরা দেখি, আমরা রোদে বেরোলে কি আমাদের তেষ্টা পায়। সারাদিন গরমের মধ্যে থেকে চারা গাছগুলোতে যদি, বা গাছ সাধারণ সবজির বড় গাছকেও যদি বিকেলের দিকে জল দিই, তাহলে কিন্তু তার তেষ্টা মিটিয়ে সে সারা সন্ধ্যেটা দিয়ে পরের দিন সকাল পর্যন্ত সে কিন্তু সুন্দরভাবে থাকতে পারে। আর জমির যে তাপ সেটাকেও একটু কমাতে পারে। উল্টো দিকে যদি আমরা ভর দুপুর বেলাতে দেই, তাতে কি হবে, জলটা অনেকটা বাষ্পীভূত হয়ে যাবে, একদম জলটা কম পাবো। এই বাষ্পীভবনের প্রক্রিয়ার মধ্যে কচি চারা গাছ যদি থাকে, তার গোড়াতে হিট স্পট তৈরি হতে পারে, অর্থাৎ পচনের একটা শুরু কিন্তু আমরা করে দিতে পারি। ফলে সেটা থেকে আমরা বিরত থাকবো। তাহলে কৃষক ভাইরা, আপনারা তো বুঝতে পারছেন শুভ্র যেভাবে বলল, যে এইখানে কিন্তু একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়ে গেছে, যে কেন আমরা দুপুরের দিকে না করে বিকেলের দিকে করব। কারণ চাষটা করতে গিয়ে শুরুতে গাছেরই যদি আমরা রোগ হয়ে যায়, তাহলে তো আমাদের ফসল পাওয়াই মুশকিল হয়ে যাবে না। তো একটু যদি শুভ্র বলে যাও, যে বীজতলায় যত্নটা কি করে নেবে ভাই?
গাছের গোড়ায় আগাছা হলেই সোজাসুজি তাকে তুলতে পরিষ্কার করে দিতে হবে। রোগ বা পোকার আক্রমণ হলে সেটা নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নিতে হবে। বীজ বপনের পরে কিন্তু সাধারণত একটা থাকে যে পিঁপড়ে এগুলো কিন্তু বীজ খেয়ে ফেলে, হ্যাঁ, জমির পিঁপড়ে দেখা যায়। সেইটার জন্য কিন্তু আমাদের কিছুটা ক্লোরোপাইরিফস পাউডার জাতীয় জিনিস, যেগুলো বাজারে অনেক নামে পাওয়া যায়, ডার্সবান, ডায়ারমেট, পাইরিভ্যান, রাডার, ট্রাইসেল, বিভিন্ন নামে পাওয়া যায়, সেগুলো বীজতলার চারদিকে যদি পাউডারটাকে লাইন করে দিতে পারি, তাহলে বীজতলাতে পিঁপড়েটা ঢুকতে পারবে না, বীজগুলো রক্ষা পাবে। আর এই বিষয়ে তুমি নিশ্চয়ই বলতে চাইবে যে এই যে আমরা যখন বীজতলা থেকে ছোট চারা গাছ যে হয়, যেগুলো ধরো ঢলে পড়ে যায়, আমরা যখন লাগাচ্ছি কি গোড়া পচে যাবে, তো এইটা যদি তুমি একটু ছুঁয়ে যাও যে হ্যাঁ, ঠিক এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা যেহেতু গ্রীষ্মকালে করছি, খুব সাধারণভাবে চারা গাছের গোড়াটা খুব নরমই থাকবে, আমাদের সবজির চারা, সেক্ষেত্রে গ্রীষ্মকালে একটু অতিরিক্ত সতর্কতা নেওয়ার দরকার আছে। ঢলে পড়া বা গোড়া পচা রোগ থেকে চারাকে রক্ষা করার জন্য আগেই মাটিটাকে যদি শোধন করে নিই, সে আমরা বিভিন্ন রকম ভাবে মাটি শোধন করতে পারি, কিন্তু আমি একটা ঘরোয়া পদ্ধতিও বলে দিচ্ছি। যদি আমরা মোটামুটি বিঘে প্রতি ওই 250 থেকে 500 গ্রাম মতো যদি আমরা ব্লিচিং পাউডার, যদি আমরা পাউডারটা সরিয়ে দিয়ে মাটিটাকে একবার চাষ দিয়ে নিই, অর্থাৎ পাউডারটা মাটিটাকে উল্টে দিলাম, তাতে দুটো সুবিধা আছে। একটা হলো গ্রীষ্মকালীন চাষের হয়ে গেল, একটা গ্রীষ্মকালীন জমি চাষ একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তাতে জমির যে পোকামাকড়ের বীজ বা ছোট ছোট লার্ভাগুলো জমির 4-5 ইঞ্চির মধ্যে থাকে, সেগুলো কিন্তু তীব্র গরমে মারা যায়। আর এই যে আমি ব্লিচিং পাউডারটা হালকা করে ছড়িয়ে আমি যেটা ঘুরিয়ে দিলাম জমিটাকে, মাটির তলায় ওটাকে পাস করে দিলাম, তাতে ওই ব্লিচিং পাউডারটা যখন আস্তে আস্তে বাষ্পীভূত হয়, ওর জমিটাকে শোধন করে ফেলে। তারপর দিন সাথে অপেক্ষা করলে, তারপর যদি আমরা চারা রোপণ করি, তাহলে গ্যাসটা বেরিয়ে গেল, জমি কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। এটাকে একদম ঘরোয়া টোটকা বলছি। আর এর সঙ্গে সঙ্গে নর্মাল যে চারা শোধনের ওষুধ রয়েছে, সেগুলো তো দেওয়া যেতেই পারে। চারা গজানোর পরে গোড়া পচা রোগ দেখা দিলে বীজতলায় জলের পরিমাণটা কিন্তু কমিয়ে দিতে হবে। এই যে বললাম যে দুপুরবেলা যে হিট স্পট হয়, ওই হিট স্পট তৈরি হয়ে গেলে কিন্তু সেই চারাটা নষ্ট। সেটা দেখতে হবে দ্রুত জল নিষ্কাশন বা শুকনো বালি বা ছাই ছিটিয়ে দিয়ে আর্দ্রতা বা জলের পরিমাণ কমানো যেতে পারে। সেই সাথে ডাইথেন M45 বা কপার অক্সিক্লোরাইড প্রয়োগ করে রোগের বৃদ্ধিটা রোধ করা আমরা যেতে পারে। হ্যাঁ, মানে তুমি বলছো যখন এই গোড়া পচাটা যাতে না আসে, এটাই দেখা যায় যে গোড়া পচা বা ঢলে পড়া, এইগুলো যে মূলত তো তোমার রোগ, এই রোগের ক্ষেত্রে সেখানে ওই কার্বেন্ডাজিম বা ওই ধরনের সাধারণ ওষুধ দিন। আসলে কি আমরা সবজি চাষে বলছি যে বীজতলায় অনেকটা জৈব সার দিতে হবে, অনেক সময় জৈব সারটা পুরো পচে যাওয়া সার হয় না, তখন অর্ধেক পচা সার থাকে। সেই ক্ষেত্রে যদি জমিতে একটু জল বেশি দাঁড়িয়ে যায় এবং দুপুর বেলাতে যদি আমরা জলটা দিই, তাহলে ও গরম পাচ্ছে, জল পাচ্ছে, আর আট পচা জৈব বস্তু পাচ্ছে, ওটা পচতে আরম্ভ করবে, আরো হিট জেনারেট হবে, তখন কিন্তু গোড়াতে ওই ছোট্ট স্পটটা দিকে গোড়া পচা রোগের সূত্রপাত হয়। আমরা ওটা থেকে সরে আসবো, সন্ধ্যের দিকে বিকেলের দিকে করব, এবং জলটা একটা নির্দিষ্ট জো থাকবে, কিন্তু জল একটু থাকবে না গোড়ায়। তো এই তো গেল এই বিষয়টা, মানে ছোট থাকতে চারাটা কি করে আমরা যত্ন নেব, মূল জমিতে কি ধরনের যত্ন নেওয়া দরকার, এই বিষয়ে কি কিছু বলবে? হ্যাঁ, বলা যেতেই পারে। প্রথম কথা হলো আমরা একটু শুরুতে একটু সার প্রয়োগটাও জেনে নিই। আমরা গোবর সারের কথা বললাম, এছাড়াও কিন্তু আমাদের সবজি চাষের ক্ষেত্রে ইউরিয়া চারা রোপণের 15-20 দিন, ইউরিয়া সার চারা রোপণের 15-20 দিন পরে উপরে চারা মানে জমির উপরে দিতে হবে। দ্বিতীয়বার চাপান দিতে হবে আরো 15 দিন পরে। লাউ বা কুমড়ো জাতীয় অন্য সবজির বেলায় মাদা তৈরি করে মাদায় গোবর সার 15 কেজি, সর্ষের খোল প্রায় 500 গ্রাম, ইউরিয়া 250 গ্রাম, টিএপি যেটা ট্রাইয়ামাইড ফসফরিল থাকে সেটা 250 গ্রাম, এবং এমওপি প্রায় 250 গ্রাম প্রয়োগ করতে হবে। আর শুধু জৈব সার করলেও ভালো ফলন পাওয়া যায়, তবে সেটা আরো অনেক বেশি পরিমাণ, প্রায় 10 টনের কাছাকাছি যদি দিই, তাহলে আমরা জৈব কৃষির দিকেও চলে যেতে পারি। আর এছাড়াও মূল জমিতে যে যত্নগুলো নিতে হবে, যেটার কথা রাম ভাই তুমি বললে, সেক্ষেত্রে আমরা বেগুন, মিষ্টি কুমড়ো এ সমস্ত গাছের থোকায় যদি অতিরিক্ত ফল থাকে, তাহলে সেটা যদি আমরা পাতলা করে দিই, তাহলে কিন্তু ফলটা আমরা ভালো সাইজ পেতে পারি। এবং এই ক্ষেত্রে কিছু কিছু সবজি যেমন মিষ্টি কুমড়ো ইত্যাদিতে একটু জলটা কিন্তু লাগবে, সেক্ষেত্রে চারা লাগানোর পরে মাঝে মাঝে জল দিতে হবে। গ্রীষ্মকালের মধ্যে বৃষ্টি যদি হয়, তাহলে সে সময় একটু জল
দেওয়াটা ফ্রিকোয়েন্সিটা একটু ধীরে ধীরে করতে হবে, আর খুব ভোরে বা সন্ধ্যায় সেচ দিতে হবে। এছাড়া আমরা যদি ধরা যায় অনেকে তো ঘরের পিছনে ছোট্ট জায়গাতেও কিছু সবজি করে দেয়, সেক্ষেত্রে কিন্তু ঝর্ণা জল মানে ঝাড়ি দিয়ে মাঝে মাঝে সেচ দিলেই চলবে। আর সবজি ফসলে যদি আবার খুব বৃষ্টি হয় 2-3 দিনের বেশি জল দাঁড়ালে টোটালটা নষ্ট, সেজন্য নিষ্কাশন ব্যবস্থাটা রাখতে হবে।